আশা করছি তোমরা ভালো আছো। আমাদের যেটা শুরু হয়েছে ক্লাস 12-এর নাইট্রোজেন ফ্যামিলি, পি ব্লক এলিমেন্টের নাইট্রোজেন ফ্যামিলি। সেই নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে আমরা অলরেডি দুটো লেকচার কমপ্লিট করেছি। সেই দুটো লেকচারে আমাদের প্রথম লেকচারে ছিল যে জেনারেল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজগুলো দেখেছি আমরা গ্রুপ ওয়াইজ। তারপরে সেকেন্ড যেটা ছিল সেটা ছিল আমাদের রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন, মানে নাইট্রোজেন ফ্যামিলির সঙ্গে হাইড্রোজেন যদি থাকে তাহলে তার রিঅ্যাক্টিভিটি কেমন হবে। আজকে যেটা হবে আমাদের রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন ফ্যামিলি, বা হ্যালোজেন ফ্যামিলির সঙ্গে যদি আমাদের নাইট্রোজেন ফ্যামিলির রিয়াকশন করানো হয় বা যে কম্পাউন্ড তৈরি হবে সেইগুলো কিরকম প্রপার্টি শো করবে, এইসব নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তাহলে আমাদের যেটা হবে সেটা হবে রিঅ্যাক্টিভিটি towards halogen, reactivity towards halogen। তাহলে আমরা দেখবো যদি হ্যালোজেনের সঙ্গে নাইট্রোজেন ফ্যামিলির বিক্রিয়া হয় কি কি ফর্ম করে আমরা দেখব। ট্রাইহ্যালাইড একটা যে হ্যালোজেনগুলো থাকে সেগুলো তিনটে হ্যালোজেন মিলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এসবি, বিসমাথ, অ্যান্টিমনি, বিসমাথ সবার সঙ্গে ফর্ম করে। তাহলে ট্রাইহ্যালাইড এগুলো করে নাইট্রোজেন ফ্যামিলির সঙ্গে। পেন্টাহ্যালাইডও করে, সব করে না, যেমন নাইট্রোজেন গ্রুপের কেউ একজন পেন্টাহ্যালাইড করে না, কেন করে না সেটা আমরা আলোচনা করব। ফসফরাসের ক্ষেত্রে শুধু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন করে, আয়োডিন করে না, কেন সেটা আমরা আলোচনা করব। আর্সেনিকের AS5 অনলি ফ্লোরিন করে, অ্যান্টিমনির ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন করে, আর বিসমাথের অনলি ফ্লোরিন করে। তার সঙ্গে আমরা ট্রাইহ্যালাইডে দেখব যে এদের লুইস অ্যাসিডিক, কে অ্যাসিডিক শো করে, কে লুইস বেস শো করে, প্লাস এদের কোভ্যালেন্ট বা আয়নিক ক্যারেক্টার কিভাবে ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয় সেগুলো দেখব। তার সঙ্গে এদের আমরা হাইড্রোলাইসিসটা দেখব। তাহলে প্রথমে আমরা ট্রাইহ্যালাইডে আসি আমরা, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের যেটা হবে ট্রাইহ্যালাইড। তাহলে ট্রাইহ্যালাইডস যদি আমরা দেখি সবগুলো ট্রাইহ্যালাইডস ফর্ম করছে। এদের মধ্যে আমি যদি দেখি এখানে এক্স ফর কি হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এক্স যেখানে আছে সেগুলো এটা হবে। তাহলে আমরা যদি ট্রাইহ্যালাইড, একমাত্র ট্রাইহ্যালাইডের মধ্যে NX3 মানেটা কি? NX3 মানে হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, NF3, NCl3, NBr3, NI3, ঠিক আছে। এইগুলো ট্রাইহ্যালাইডের মধ্যে আমরা নাইট্রোজেন ফ্যামিলির সঙ্গে যেগুলো ট্রাইহ্যালাইড হচ্ছে সেইগুলো বাদ দিয়ে সবগুলো স্টেবল, কিন্তু এইগুলো স্টেবল না। এটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে আমাদের ট্রাইহ্যালাইডগুলো নাইট্রোজেন ফ্যামিলির সবগুলো স্টেবল হয়, ফসফরাস সঙ্গে স্টেবল হয়, আর্সেনিকের সঙ্গে স্টেবল হয়, অ্যান্টিমনির সঙ্গে স্টেবল হয়, বিসমাথের সঙ্গে হয়, কিন্তু নাইট্রোজেনের সঙ্গে হয় না কেন? তার কারণটা খুব সিম্পল এবং তোমরা জানো। এদের মধ্যে আমরা যদি দেখি কোয়াইট স্টেবল হচ্ছে এটা, সামান্য স্টেবল, বাট এগুলো একদম স্টেবল না। তার কারণটা হচ্ছে এদের মধ্যে সাইজের ডিফারেন্সটা অনেক বেশি, লার্জ ডিফারেন্স ইন সাইজ। তাহলে এক নম্বর কারণ যে আমরা ট্রাইহ্যালাইড নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে যে ট্রাইহ্যালাইডগুলো পাচ্ছি সেগুলো স্টেবল না। তার কারণ হচ্ছে, কারণটা এটাই, লার্জ ডিফারেন্স অফ অ্যাটমিক সাইজ, লার্জ ডিফারেন্স অফ অ্যাটমিক সাইজ। এর মানেটা কি? আমি যদি এই দুটো, ওই জন্য আমি কোয়াইট স্টেবল বলছি, কিছু হলেও একটু স্টেবল আছে NF3, কারণ হচ্ছে নাইট্রোজেন আর ফ্লোরিনের আমরা যদি দেখি তো এদের অ্যাটমিক সাইজ অতটা ডিফারেন্স নেই, প্রায় অলমোস্ট সেম বলতে পারবো না, কিন্তু কাছাকাছি। ফ্লোরিন একটু ছোট হবে। কিন্তু আমরা যদি দেখি নাইট্রোজেন ক্লোরিন, নাইট্রোজেন ব্রোমিন, নাইট্রোজেন আয়োডিন, এদের আমরা যদি দেখি নাইট্রোজেনের সঙ্গে ক্লোরিনের সাইজ ডিফারেন্স অনেক বেশি। সাইজ ডিফারেন্স অনেক বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এই বন্ডটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। এই বন্ডটা উইক হওয়ার জন্য এটা স্টেবল হয় না। একইভাবে এটা
আরো উইক হবে, এটা আরো উইক হবে। বুঝা গেছে? তার মানে কি দাঁড়ালো, আমাদের এই যে এই বন্ডগুলো আমরা কি জানি, কোভ্যালেন্ট বন্ড হিসেবে আমরা জানি। সেই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে এমন যে একটা নেচার থাকে না, যদি একজন লার্জ সাইজে থাকে একজন স্মল সাইজে থাকে তাহলে সে বন্ডটা কিন্তু স্ট্রং হয় না। কোভ্যালেন্ট মানে সমযোজী জীবনে শুধু সমানভাবে ব্যবহার করবে, তখনই যখন দুজনের অলমোস্ট অ্যাটমিক সাইজ, ইলেকট্রোনেগেটিভিটি যখন সবগুলো প্রায় সেম হবে, সেটা কিন্তু কোভ্যালেন্টের ক্ষেত্রে অনেক স্ট্রং বন্ড ফর্মেশন হয়। বাট এখানে কি হয়েছে, আমরা দেখেছি যে এদের সাইজ ডিফারেন্স অনেক বেশি। সাইজ ডিফারেন্স অনেক বেশি হওয়ার জন্য এদের কি হয়েছে, বন্ডটা উইক। সে বন্ড উইক হওয়ার জন্য এরা হচ্ছে আনস্টেবল। বাকি সবগুলো কিন্তু স্টেবল হয়, শুধু নাইট্রোজেন ফ্যামিলিতে ট্রাইহ্যালাইড গুলোই আনস্টেবল। তার মধ্যে আবার এইটা একটু স্টেবল, তার কারণ হচ্ছে সাইজ ডিফারেন্সটা কম। তাহলে এইটা গেল, আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখি, এটা ট্রাইহ্যালাইডের কেন আনস্টেবল সেটা দেখা গেল আমাদের। আর আরেকটা দেখি স্ট্রাকচারটা, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে হাইব্রিডাইজেশন কি। তাহলে আমি যদি দেখি ট্রাইহ্যালাইডের জন্য কি হবে স্ট্রাকচার, এম নিলাম, মানে এম হতে পারে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, আর এক্স নেবো তার সঙ্গে আমি। তাহলে এম এর কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে, 5খানা, একটা লোন পেয়ার হবে আর 3টে বন্ড পেয়ার হবে। তাহলে এর হাইব্রিডাইজেশন কি হবে, sp3। আমরা দেখেছি, কখন দেখেছি এটা, যখন আমরা হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশনে দেখেছি, আমরা হাইড্রাইড রিয়াকশনে, তখন সেম ছিল sp3। এর স্ট্রাকচার কি হবে, আমরা ওখানে নর্মাল যদি sp3 হয়, যদি 4টে বন্ড পেয়ার হয় তাহলে টেট্রাহেড্রাল হয়। তাহলে এখানে একটা লোন পেয়ার আছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, সেই ডিস্টর্টেড টেট্রাহেড্রালকে পিরামিডাল স্ট্রাকচার বলে, পিরামিডাল স্ট্রাকচার। তো এটা পিরামিডাল স্ট্রাকচার। তাহলে আমরা যদি দেখি এখানে, আমরা হাইড্রাইডেও দেখেছি, আমরা কম্পেয়ার করে চলবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হাইড্রাইডে আমরা দেখেছিলাম যেহেতু পিরামিডাল স্ট্রাকচার প্লাস একটা এক্সট্রা লোন পেয়ার আছে, তার জন্য এ লুইস বেস ছিল। কারণ হচ্ছে লুইস বেস আমরা দেখেছি যে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে তাকে আমরা লুইস বেস বলবো, যে ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে তাকে লুইস অ্যাসিড বলবো। তাহলে এটা লুইস বেস শো করবে। কিন্তু আমরা যদি দেখি এই ট্রাইহ্যালাইডের মধ্যে একমাত্র লুইস বেস শো করে NX3 বা নাইট্রোজেন ফ্যামিলিটাই লুইস বেস শো করে, আর বাকি সবাই কিন্তু লুইস অ্যাসিড শো করে, লুইস অ্যাসিডিটি দেখায়। তাহলে একমাত্র এটাই হচ্ছে লুইস বেস, বাকি সবগুলো কিন্তু আমাদের লুইস অ্যাসিড। কারণটা কি, এর কারণটা খুব সিম্পল, তোমরা অলরেডি পড়েছো, যেটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে ওই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ডি ব্লক নিয়ে আমরা ম্যাক্সিমাম দেখেছি, সেই ডি ব্লক জিনিসটা এখানে আসবে। তার কারণটা হচ্ছে এখানে আমরা যদি দেখি লুইস বেসের ডেফিনেশনটাকে, লুইস বেসের ডেফিনেশন আমরা দেখেছি যে এক্সট্রা সমস্ত বন্ড ফরমেশন হওয়ার পরে যদি এক্সট্রা লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা যদি ডোনেট করার চেষ্টা করে বা ডোনেট যে যত তাড়াতাড়ি করতে পারবে, তার লুইস বেসিসিটি আমরা বেশি রেখেছি। তাহলে একমাত্র যে নাইট্রোজেন লুইস বেস দেখাচ্ছে, বাকিগুলো লুইস অ্যাসিড। কারণটা কি, লুইস অ্যাসিড কারণ তার মানে ও নিশ্চয়ই ইলেকট্রন পেয়ার গ্রহণ করছে। লুইস বেস যদি হয় তাহলে কি হবে, ইলেকট্রন পেয়ার কি করবে, ডোনেট করবে, তাই তো, ডোনেট করবে। একইভাবে লুইস অ্যাসিড যদি হয় তাহলে ইলেকট্রন পেয়ার কি করবে, অ্যাকসেপ্ট করবে। তো এখানে ডোনেট করছে কিনা অ্যাকসেপ্ট করছে, তার কারণটা কি, কারণ হচ্ছে এটাই যে নাইট্রোজেন ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখব ভ্যালেন্স ইলেকট্রন, মানে যদি আমরা ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কত আসবে নাইট্রোজেনের ক্ষেত্রে, 2s2 2p, কত আসবে 3, তো 2p3। তার মানে এখানে p পর্যন্তই শেষ। নাইট্রোজেনের পর থেকে আমরা যদি ফসফরাস দেখি তার মানে কত আসবে, 3s2 3p2। তার সঙ্গে সঙ্গে কিন্তু 3d পুরোপুরি ভ্যাকান্ট আছে, এখানে 3d পুরোপুরি ভ্যাকান্ট আছে অরবিটাল, কিন্তু এখানে কোনো অপশন নেই, আর এর পি এর পর আর কোনো ডি নেই, যেহেতু 2 নম্বর অরবিটাল আছে, 2 নম্বর সেলে আছে, এর ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। একইভাবে এরও ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, ভ্যাকান্ট ডি অরবিটাল থাকার জন্য ইলেকট্রন কি হবে, ইলেকট্রন যে এই লোন পেয়ারটা আছে না, সে লোন পেয়ারটা তখন আর কি হয়, তখন এই লোন পেয়ার হিসেবে থাকে না, সেটা রেজোনেন্সের মতো, মানে একটা এমটি থেকে আরেকটা এমটি এভাবে ঘুরে বেড়ায়। তার জন্য এর অ্যাভেলেবিলিটি যেটা,
যে লুইস বেস হওয়ার জন্য আমার যে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি, সেই অ্যাভেলেবিলিটি নেই এখানে, সে দেওয়ার মতো নেই। কারণ এর আমার উল্টে দিতে তো পারবে না, ওর সঙ্গে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, সে ভ্যাকান্ট ডি অরবিটাল জন্য ওই অ্যাকসেপ্ট করতে পারে, সেজন্য অ্যাকসেপ্ট করতে পারে, সে অ্যাকসেপ্ট করতে পারে, তার জন্য কি হবে, লুইস অ্যাসিড এটা। তার মানে এটা বোঝা গেল যে ট্রাইহ্যালাইডের ক্ষেত্রে একমাত্র নাইট্রোজেন ফ্যামিলি যেটা, সেটাই লুইস বেস, বাকি সবগুলো কিন্তু লুইস অ্যাসিডিটি শো করে। ঠিক আছে, ক্লিয়ার সবার? কারণ এখানে আমরা যদি দেখি যে প্লেন আমি আর দুটো স্ট্রাকচার দেখাচ্ছি তাহলে বোঝা যাবে। যেমন NCl, NF3 আমি যদি বলি NF3, এই লোন পেয়ারটা, এই সেন্ট্রাল অ্যাটমের আর এমন কোনো ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, সরি ভ্যাকান্ট কোনো অরবিটাল আছে যে এখানে কোথাও যাবে গিয়ে ও স্টেবিলাইজ করবে বা সেই রকম নেই। তার মানে এখানে লোন পেয়ারটা অ্যাভেলেবেল আছে কিসের জন্য, ডোনেট করার জন্য। বাট আমি যদি পি দেখি, একইভাবে যদি আমি পি দেখি, এটাকে আমরা এইভাবে দেখতে পাবো না, তখন তখন কি দেখবো, ভ্যাকান্ট যে ডি অরবিটাল আছে সেগুলোর মধ্যে ছড়িয়ে যাবে। তার জন্য এটা হচ্ছে লুইস অ্যাসিড, এটা হচ্ছে লুইস বেস। বোঝা গেছে কেন ট্রাইহ্যালাইড একমাত্র নাইট্রোজেনটা লুইস বেস আর কেন এটা লুইস অ্যাসিড? প্রত্যেকের বোঝা গেছে আশা করছি। এরপর আমরা কিছু দেখে নিই এখানে যে এর অ্যাসিডিটি বা বেসিসিটি কিভাবে বাড়ে বা কমে। আমি নাইট্রোজেন ফ্যামিলি নিয়ে বলছি। এই কোশ্চেনটা তোমাদের দেখবে, তোমরা প্রিভিয়াস ইয়ারে হয়তো পেতে পারো বা পড়েছে, তোমরা দেখবে যে আমি যদি এরকম বলি NF3, NCl3, NBr3, NI3, নাইট্রোজেন ফ্যামিলির ট্রাইহ্যালাইড গুলো কি করে আছে বলেছি, বেস বেস শো করবে। তাহলে এর বেসিসিটির অর্ডারটা কি হবে, বেসিক স্ট্রেংথ। আমরা হাইড্রাইডে দেখেছি, হাইড্রাইডে দেখেছি কি দেখেছি আমরা, যদি গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসে তো বেসিসিটির স্ট্রেংথ বা বেসিক স্ট্রেংথ যেটা, সেটা ডিক্রিজ হতে থাকে। কিন্তু এটা গ্রুপ বরাবর না, এটা আমি নাইট্রোজেনের মধ্যে দিচ্ছি, কিন্তু আমি হ্যালোজেনগুলোকে গ্রুপ বরাবর দিয়েছি এখানে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এর বেসিসিটির অর্ডারটা কি হবে বা বেসিক স্ট্রেংথ যেটা, সেটা কি হবে? তোমরা প্রত্যেকে ভিডিওটা পজ করো, করে অ্যান্সার করো, তারপরে আমার সঙ্গে মেলাবে। হয়েছে আশা করছি তোমাদের। এবার দেখো এখানে অর্ডার যেটা হবে, সেটা আমি অর্ডারটা প্রথমে লিখে দিচ্ছি, সেটা অর্ডার এটা, সব থেকে বেশি এটা হবে, তারপরে এটা, তারপরে এটা। তার কারণটা দেখো, তোমরা আশা করছি অনেকেই ঠিক করেছো, তার কারণও তোমাদের ঠিক আছে। কারণটা হচ্ছে এটাই যে এখানে আমি কি বলছি, বেসিসিটির স্ট্রেংথটা নির্ভর করবে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন পেয়ার রিলিজ করছে, বা ইলেকট্রন পেয়ারটাকে দেওয়ার জন্য যা ইলেকট্রন পেয়ারটা অ্যাভেলেবিলিটি কার বেশি দেওয়ার জন্য, সেটাই তো না? তাহলে আমি যদি দেখি নাইট্রোজেন আর ফ্লোরিনের মধ্যে, ফ্লোরিন তো মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওদের মধ্যে যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটাকে কিছু হলে তো এটা হওয়ার চেষ্টা করবে ফ্লোরিন, যেহেতু ইলেকট্রন অনেক বেশি থাকার জন্য লোন পেয়ারটাকে ফ্লোরিন আমরা যেখানে ইলেকট্রন পাবে টানার চেষ্টা করবে। তাহলে এর ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি, তার জন্য এই যে লোন পেয়ারটা করবে, অ্যাটাক করার চেষ্টা করবে। হয়তো নিতে পারবে না, কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে, তার জন্য নিজের দিকে টানবে। তার জন্য এই বন্ডটা যেটা হয় না, আমরা দেখেছি যে এই বন্ডটা এইভাবে এইভাবে থাকে, ইলেকট্রন ওইভাবে থাকবে। তাহলে এর যে লোন পেয়ার, সেটা ডোনেট করার প্রবণতা কমে যায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, যেহেতু নাইট্রোজেন 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 নাইট্রোজেন, তাহলে আমার নাইট্রোজেনকে নিয়ে ভাবার দরকার নেই, বাকি যেগুলো সেগুলো নিয়ে ভাববো। তাহলে কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যার যত কম হবে, সে তত লোন পেয়ারটাকে নিজের দিকে টানার চেষ্টা কম করবে, কারণ ইলেকট্রনটি সবথেকে কমে, তাহলে এই সবথেকে কম টানার চেষ্টা করবে। তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন রিলিজিং করার প্রবণতা বা অ্যাভেলেবিলিটি সবথেকে বেশি হবে, তার জন্য বেসিক স্ট্রেংথ এটা হবে। ঠিক আছে, এটা গেল আমাদের ট্রাইহ্যালাইডের সম্বন্ধে এটা। আর আমরা যদি দেখি আয়নিক ক্যারেক্টার আমরা জেনারেল ভাবে বলতে পারবো আয়নিক ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টার কিভাবে বাড়ে বা কমে। ঠিক আছে, তো আমি আয়নিক ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বলে দিচ্ছি জেনারেল ভাবে। সেটা ট্রাইহ্যালাইডের জন্য প্রযোজ্য হবে বা পেন্টাহ্যালাইডের জন্য, সবার জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি গ্রুপ বরাবর,
উপর থেকে টপ টু বটম যদি আসে তো আয়নিক ক্যারেক্টার বাড়বে না কমবে? আয়নিক ক্যারেক্টার বাড়বে। কারণটা হচ্ছে আমরা ক্লাস 11-এ পড়ছি, একটা চ্যাপ্টার ছিল কেমিক্যাল বন্ডিং। সেই কেমিক্যাল বন্ডিং ফ্যাজান্স রোল পড়েছি আমরা। প্রত্যেকে তোমরা যদি না পড়ো একবার 11-এর বইটা খুলে ফ্যাজান্স রুলটা দেখে নেবে। ফ্যাজান্স রুলে কি বলছে, যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড পুরোপুরি কোভ্যালেন্ট না, আর কোনো আয়নিক কম্পাউন্ড পুরোপুরি আয়নিক না, এটাই বলছে। এখানে বলছে এটা যে কোভ্যালেন্টটা পুরোপুরি কোভ্যালেন্টও না, আবার আয়নিকটা পুরোপুরি আয়নিকও না। কোভ্যালেন্টটা কিছু আয়নিকের মতো শো করবে, আর আয়নিকটা কিছু কোভ্যালেন্টের মতো শো করবে। তাহলে এখানে আমরা যদি দেখি, তো ফ্যাজান্স রুলে আমরা দেখেছিলাম যে যদি অ্যানায়নের সাইজটা যত বড় হবে আর ক্যাটায়নের সাইজটা যত ছোট হবে, অ্যানায়নের সাইজ যত বড় হবে, লার্জ হবে, আর ক্যাটায়নের সাইজ যত স্মল হবে, তাহলে সেই ক্ষেত্রে যেগুলো আমরা দেখব যে আয়নিক যেটা ক্যারেক্টার, সে আয়নিক ক্যারেক্টারটা কোভ্যালেন্ট ক্যারেক্টার মতো শো করবে। কারণটা কি, ক্যাটায়ন সাইজ যত ছোট হবে, নিউক্লিয়াসের নিউক্লিয় ক্ষমতা দিয়ে অ্যানায়নের সাইজ অনেক বড়, তাহলে ওর যে ইলেকট্রনটাকে ডিস্টর্ট করে কি করবে, মানে বিকৃতি ঘটিয়ে নিজের দিকে টেনে আনার প্রবণতা করবে, দিয়ে দুজনের মধ্যে একটা কোভ্যালেন্টের মতো বন্ড করবে। তোমরা দেখেছো এটা, যদি একটা ক্যাটায়ন এটা হয় আর একটা যদি অ্যানায়ন এটা হয়, তাহলে পরবর্তীকালে তোমরা দেখেছো যে এরকম হয় স্ট্রাকচারটা, এরকম একটা কোভ্যালেন্টের মতো শো করবে, এটা কোভ্যালেন্টের মতো শো করবে। তাহলে এখানে আমরা যদি দেখি গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচের দিকে নামা হয়, তাহলে কি হয়, গ্রুপ বরাবর উপর দিকে যদি নিচের দিকে নামি, তাহলে গ্রুপ বরাবর এখানে সাইজগুলো ছোট থাকছে এদের। সেই সাইজগুলো ছোট হওয়ার জন্য একে অপরের সঙ্গে বন্ড যেটা, সেটা কি থাকছে, কোভ্যালেন্ট বন্ডটা স্ট্রং থাকছে। আর যত এইদিকে আসা যায় নিচের দিকে, তত কি হয়, আমরা দেখেছি যে এগুলো কোভ্যালেন্ট বন্ড করলে এগুলো আয়নিক বন্ড শো করে। তার কারণটা কি, যে এইগুলো আমরা দেখেছি যে ইলেকট্রন শেয়ারিং করে, আমরা হাইড্রাইডও দেখেছি, এটা ইলেকট্রন শেয়ারিং করে বন্ড ফর্মেশন করে। বাট এদের দুটোর ক্ষেত্রে এরা ইলেকট্রন শেয়ারিং করে না, এরা আয়নিক বন্ড ফর্মেশন করেন। কারণ এদের শেষ কক্ষে যে ইলেকট্রন 3টে থাকে, এসের ইলেকট্রন কিন্তু এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করায় না। কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্টটা আমি এর আগের ক্লাসে সম্ভবত, আগের ক্লাসে ভালোভাবে বলেছি। সেখানে যদি এই ক্লাসটা ফার্স্ট কেউ দেখছো, কিন্তু তার আগের ক্লাসটা অবশ্যই দুটো দেখবে, না হলে কনসিকুয়েন্স থাকবে না, তোমাদের বুঝতে পারবে না। কারণ আমি একটা ক্লাসেই অনেক কিছু বলেছি, তারপরে আমি সেই জিনিসগুলো এখানে আর বলতে চাইছি না, তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে এখানে যেটা আমি বলতে চাইছি যে এই দুটো কিন্তু ইলেকট্রন ছাড়ার প্রবণতা, এরা আয়নিক বন্ড ফর্মেশন করে। তার মানে কি, আমার কোভ্যালেন্ট যত উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে কোভ্যালেন্ট অ্যাকচুয়ালি এগুলো কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এদের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কমতে থাকছে। কি বাড়তে থাকছে, আমাদের আয়নিক ক্যারেক্টার বাড়তে থাকছে। তাহলে কোভ্যালেন্টটা ডিক্রিজ হতে থাকছে, আর আয়নিক ইনক্রিজ হতে থাকছে, আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ হতে থাকছে। এটা হলো কোভ্যালেন্ট আর আয়নিক ক্যারেক্টারের ক্ষেত্রে, এ দুটো গেল। এরপরে আমাদের হাইড্রোলাইসিস দেখতে হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোলাইসিস যদি আমরা দেখি, যে হাইড্রোলাইসিস একমাত্র PF3 আর NF3 হাইড্রোলাইসিস অংশগ্রহণ করে না, বাকি সমস্ত ট্রাইহ্যালাইড হাইড্রোলাইসিস অংশগ্রহণ করে। এই দুটো মাথায় রাখবে, PF3 and NF3 এই দুটো কি করে না, হাইড্রোলাইসিসে অংশগ্রহণ করে না, বাকি সবগুলো করে। তো সেগুলো আমরা পরপর যদি দেখি, যেমন আমরা NCl এর ক্ষেত্রে যদি দেখি, আমরা NCl3 আমরা যদি দেখি, তাহলে NCl3 প্লাস 3H2 এখানে কি তৈরি করবে, এখানে আমাদের তৈরি করবে হাইপোক্লোরাস অ্যাসিড HClO প্লাস NH3
হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে এটা। আর যদি আমরা PCl3 সঙ্গে দেখি, PCl3 প্লাস 3H2, এখানে ফসফরাস অ্যাসিড হবে H3PO3, H3PO3 তৈরি করবে এখানে ফসফরাস প্লাস 3HCl। ঠিক আছে, একইভাবে আমরা যদি দেখি AsCl3, সরি এখানে কি তৈরি করবে, আমরা যদি AS2O3, তার মানে AS2 যদি হয় তাহলে এখানে 2AsCl3 হবে, এটা AS2O3 প্লাস ওটা HCl, যেটা হবে যতগুলো হবে HCl ব্যালেন্স হয়ে কতগুলো আসবে, 6HCl সম্ভবত, 3 দুগুণে 6, হ্যাঁ 6HCl, এই দুটো গেল। আর বাকি যে দুটো থাকছে অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ, এরা কিভাবে পার্সিয়ালি অংশগ্রহণ করবে, মানে এরা ইকুইলিব্রিয়াম থাকে, মানে পার্সিয়ালি অংশগ্রহণ করবে, মানে রিভার্সেবল রিয়াকশন যেটা হয় না সেটা করবে। আর এদের রেসপেক্টিভ মেটালে কি করবে, হাইপো অক্সাইড টাইপের তৈরি করবে। আমরা যদি সেটা দেখি, অক্সিক্লোরাইড মানে কি বাকি থাকলো আমাদের, Hb আর Bi, এদের HbCl3 আর BiCl3 প্লাস H2 কি তৈরি করবে, অক্সিক্লোরাইড, এই মেটালটা মানে HbOCl, অ্যান্টিমনি অক্সিক্লোরাইড। একইভাবে বিসমাথ প্লাস HCl, এখানে এটা যেটা তৈরি করছে এটা 2HCl, এটা হচ্ছে অ্যান্টিমনি অক্সিক্লোরাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে বিসমাথ অক্সিক্লোরাইড, এটা গেল হাইড্রোলাইসিস। এবার আমাদের যেটা ফার্স্ট টাইমে লিখেছিলাম যে দুটো জিনিস হাইড্রোলাইসিসে অংশগ্রহণ করে না, একটা হচ্ছে NF3 আর একটা হচ্ছে PF3। NF3 হাইড্রোলাইসিসে অংশগ্রহণ করে না, does not react with water, হাইড্রোলাইসিস হয় না। তার কারণটা কি, কারণটা হচ্ছে এটা, হাইড্রোলাইসিস হওয়ার জন্য এর কারণটা যদি জিজ্ঞাসা করে, একটাই কারণ, সেটা হচ্ছে এদের নো ভ্যাকান্ট ডি অরবিটাল, নো ডি অরবিটাল। এর কোন রকম ডি অরবিটাল না থাকার জন্য এ হাইড্রোলাইসিস হয় না। তার কারণটা হচ্ছে হাইড্রোলাইসিস হওয়ার জন্য ওর যে ফ্লোরিন আছে বা জল যদি আসতে হয়, সাইজটা অনেক বড় লাগবে, সেই সাইজও তো নেই, স্মল সাইজ এটা, ঠিক আছে। তো মেন হচ্ছে কোনো ডি অরবিটাল নেই, এটা নোট হিসাবে লিখবে তোমরা, এটা জিজ্ঞাসা কোশ্চেন আছে, নোট। NF3 কেন হাইড্রোলাইসিসে অংশগ্রহণ করে না, এর কোনো ডি অরবিটাল নেই। একইভাবে PF3 কেন করে না, PF3 কেন করে না, PF3 করে না এই কারণে যে আমরা যদি দেখি PF বন্ড অ্যান্ড PO বন্ড, তাহলে PF3 যদি হাইড্রোলাইসিসে অংশগ্রহণ করে তাহলে P এর সঙ্গে ওর তো বন্ড ফর্মেশন করবে। তাহলে একটা জিনিস যদি রিয়াকশন হয়, সেই রিয়াকশন হওয়ার পরে বর্তমানে যে বন্ড স্ট্রেংথ আছে বা যে বন্ডের স্টেবিলিটি, তার থেকে যদি বেশি স্টেবল হয় তাহলে তো রিয়াকশনটা করবে, তার থেকে যদি কম স্টেবল হয় তাহলে তো রিয়াকশন করবে না। সবসময় তো রিয়াকশন হওয়ার পরে স্টেবিলিটি অর্জন করতে যাবে বা গেইন করতে যাবে। তাহলে আমরা যদি দেখি যে বন্ড স্ট্রেংথ যেটা, সেটা PO থেকে অনেক বেশি, যেটা হাইড্রোলাইসিস হওয়ার পরে এই বন্ডটা হবে। তো সেই বন্ডটা যদি দুর্বল হয় তাহলে কেনই বা ওটা ওখানে যাবে, তার জন্য এটা যায় না। তার মানে এটা হচ্ছে স্ট্রং বন্ড অফ PF, স্ট্রং বন্ড অফ P and F দেন PO বন্ড, তার জন্য এখানে এটা হাইড্রোলাইসিস হয় না, ঠিক আছে।
আর দুটো পয়েন্ট যেটা হলো SbF3 ইজ আয়নিক বাট SbCl3 ইজ কোভ্যালেন্ট ইন নেচার। আরেকটা পয়েন্ট যেটা হলো SbF3 এটা হচ্ছে আয়নিক বাট SbCl3 ইজ কোভ্যালেন্ট। কেন? এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে কমেন্ট সেকশনে লিখে জানাবে আমাকে। এটা ফ্যাক্ট, এটা যে SbF3 হচ্ছে আয়নিক বাট SbCl3 হচ্ছে কোভ্যালেন্ট। কেন সেটা আমি ওখানে বলেছি, যখন আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার তখন আমি বলেছি। আর ফ্রেজেন্সিলটা একটু দেখবে তাহলে বুঝতে পারবে। এরপরে পেন্টাহ্যালাইড। পেন্টাহ্যালাইডস এর মধ্যে নাইট্রোজেন কেউ পেন্টাহ্যালাইড করে না, তার কারণটা কি? কোনো ডি অরবিটাল নেই, মানে ভ্যাকান্ট ডি অরবিটাল নেই। ও ডি অরবিটাল নেই তো ভ্যাকান্ট থাকবে বা কোথা থেকে, তাই না? ও ডি অরবিটাল না থাকার জন্যই নাইট্রোজেন কখনো তিনটে বেশি বন্ড ফর্মেশন করতে পারবে না, কারণ ওর টোটাল তো ভ্যালেন্স ইলেকট্রন 5টা, সে 5টার মধ্যে 3টে শেয়ারিং করছে, যে অক্টেট ফুল হয়ে যাচ্ছে। সে অক্টেট ফুল হওয়ার পরেও আমরা দেখেছি কেমিক্যাল বন্ডিং এ যে কিছু কিছু যদি ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে তাহলে বন্ড ফর্মেশন করে, কিন্তু ওর সেটাও তো নেই। ডি অরবিটাল না থাকার জন্য ও কোনো রকম পেন্টাহ্যালাইড তৈরি করতে পারে না। তারপর আমরা যদি দেখি ফসফরাসের ক্ষেত্রে PF5 পেন্টাহ্যালাইড করছে, PCl5 করছে, PBr5 করছে, কিন্তু PI5 হয় না কেন? PI5 কেন হয় না? তার কারণ হচ্ছে PI5টা হচ্ছে আয়োডিন যেটা, সেটা সাইজে অনেক বড়। সাইজে অনেক বড় হওয়ার জন্য স্টেরিক হিন্ড্রেন্স এটা বা স্টেরিক ফ্যাক্টর, মানে সাইজটা বড় হওয়ার জন্য ফসফরাসের ওই ক্ষমতা নেই যে 5জন অত বড় সাইজের আয়োডিনকে ধরে রাখতে পারবে, তার জন্য ওটা হয় না। ওখানে ব্রোমিন পর্যন্তই পারে। একইভাবে এটাও 5টা করে। একইভাবে SbF5 আর SbCl5 সেম জিনিস, ওখানে আমরা SbF3 তে আয়নিক বললাম আর এটা কোভ্যালেন্ট, সেম জিনিস এটাও, একটা আয়নিক এটা কোভ্যালেন্ট। একইভাবে BIF5 বিসমাথ শুধু ফ্লোরিনের সঙ্গে করে, বাকিগুলো করে না। তার কারণ হচ্ছে বিসমাথের ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য যে শুধু পি অরবিটালে ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার আগে যেটা আছে সেই এস অরবিটালটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে এখানে কি করে পাচ্ছে? এখানে পাচ্ছে এই কারণে যে ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লোরিনের ইলেকট্রনিক এতটাই বেশি যে ওইগুলো বাকি যেগুলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে সেইগুলো ওর এস ইলেকট্রনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, কিন্তু ফ্লোরিন পারে ইলেকট্রনটা বেশি হওয়ার জন্য। আর এখানে মেন জিনিস যেটা হচ্ছে বিসমাথের ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য, ইনার্ট পেয়ার ইফেক্ট সব থেকে বেশি বিসমাথের, সে বেশি হওয়ার জন্য কি হচ্ছে যে অনলি পি অরবিটালস এর যে ইলেকট্রন আছে সেগুলো অ্যাভেলেবল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য শুধু ফ্লোরিনের সঙ্গে। বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর ক্ষমতা নেই যে এস ইলেকট্রনগুলোকে বার করে এনে রাসায়নিক বিক্রিয়া করা হবে, তার জন্য শুধু F5 এর সঙ্গে হয় এটা, ঠিক আছে? তাহলে এর স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচারটা কি হবে? অন্তত এখানে এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে হাইব্রিডেশন কি হবে? 5টা আছে বন্ড পেয়ার, sp3d2। স্ট্রাকচার কি হবে? শেপ পেন্টাগোনাল, 5টা যদি থাকে কি হবে? পেন্টাগোনাল বাইপিরামিডাল, তাই তো? 5টা যদি থাকে, তাহলে এখানে যেগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে।
সরি, পেন্টাগোনাল বাইপিরামিডাল 7টা হলে হয়। ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল যদি 7খানা হয় তাহলে পেন্টাগোনাল বাইপিরামিডাল হবে। বাইপিরামিডাল এটা গেল এটা। তাহলে এইগুলো কি হিসাবে থাকে? আমরা যদি দেখি PCl5 যদি আমরা দেখি, এগুলো বেশি স্টেবল না, ঠিক আছে? এগুলো খুব মানে স্টেবিলিটি খুব কম বলতে পারি আমরা। PCl5 গ্যাস হিসাবে থাকে। একে যদি আমরা হিট দিই না, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কোভ্যালেন্ট স্ট্রাকচার, এটা কোভ্যালেন্ট শো করে। হিট দিলে PCl3 প্লাস Cl2 গ্যাস এটা উড়ে যায়, এটা তৈরি করে একটু হিট দিলে, ঠিক আছে? তাহলে এগুলো কিভাবে থাকে আমরা যদি দেখি, তো PCl5 এটা তো কোভ্যালেন্ট গ্যাস হিসেবে থাকে, এটা গ্যাস। কিন্তু সলিড যদি আয়নিক ফর্ম আমরা দেখি, আয়নিক ফর্মেশনে সলিড হয়, তখন কি হয়? PCl4 প্লাস PCl6 মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা অক্টাহেড্রাল স্ট্রাকচার, অক্টাহেড্রাল। তখন এই দুটো কি একটা আয়নিক ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে এটা আয়নিক বন্ড ফর্মেশন করছে। সে আয়নিক বন্ড ফর্মেশন হওয়ার জন্য এটা সলিড দেখায়, এটা সলিড, ঠিক আছে? তাহলে PCl5 এইভাবে থাকে সলিডে, এইভাবে থাকে। একইভাবে আমরা যদি দেখি PBr5 এ যদি আমরা দেখি, তাহলে কি দেখবো আমরা? PBr5 এটা থাকে PBr4 পজিটিভ প্লাস Br মাইনাস, এটাও সলিড হিসেবে থাকে। একইভাবে আমরা যদি PI5 এর ক্ষেত্রে দেখি, PI5 এটা গ্যাস হিসেবে থাকে। সলিউশনে যেটা থাকবে, সলিউশনের লিকুইড হিসেবে এটা থাকে, PI এর মধ্যে থাকে, সলিউশনের লিকুইড হিসেবে থাকবে PI4 পজিটিভ আয়োডিন মাইনাস নেগেটিভ, এই হিসাবে থাকবে ইন সলিউশন। এটা ইন সলিউশন। এটা গেল আমাদের পেন্টাহ্যালাইড। পেন্টাহ্যালাইডে বেশি কিছু হয় না, এগুলোই হয়। আর এর পরের ক্লাসটা আমি যেটা নেব, সেটা তোমাদের যেটা হ্যালোজেন সম্পর্কে গেল, এটাই গেল। এখান থেকে মেইন জিনিস যেগুলো জিজ্ঞাসা করে, ট্রাইহ্যালাইড সম্পর্কে যেগুলো আমি বললাম সেগুলো জিজ্ঞাসা করবে, প্লাস পেন্টাহ্যালাইডের যেগুলো বললাম মাঝে মধ্যে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে। এরপরে অক্সাইড যেটা আসবে সেটা আরো অনেক ডেপথে আছে, প্লাস অনেক স্ট্রাকচার আছে, সেগুলো বেশি জানতে হবে। তার জন্য ওটা অনেক বড় থাকার জন্য, এটা ছোট হওয়ার জন্য আমি এটা আগে কমপ্লিট করলাম, ঠিক আছে? নেক্সট ক্লাস যেটা হবে আমাদের অক্সাইডের সঙ্গে রিয়াকশনটা কিরকম হবে, অনেকগুলো বন্ড ফর্মেশন হবে, কিরকম কি বন্ড হবে, রেজোনেন্স স্ট্রাকচার, অনেকগুলো দেখার বিষয় আছে, সেগুলো আমরা দেখব। আর তোমরা অবশ্যই এই চ্যানেলকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, তাহলে তোমাদের যেমন উপকার হচ্ছে, তাহলে তোমার বন্ধুদের উপকার হবে। তো একটা সাবস্ক্রাইব বা শেয়ার করতে তোমাদের বেশি কিন্তু খুব একটা কষ্ট ব্যাপার সেটাও না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট তো করবেই, ঠিক আছে? থ্যাংক ইউ আজকে পর্যন্ত।